নমস্কার 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 আমার প্রিয় বন্ধুগণ, আমি তুষার ভট্টাচার্য। আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়াস। আজকের আমার আলোচনার বিষয় রাজনীতির মুখোশ। কী এই রাজনীতির মুখোশ, কেনই বা এই নিয়ে আলোচনা? ষষ্ঠ দফা ভোট 25 তারিখে শেষ হয়েছে। 25 তারিখে ভোট শেষ হওয়ার পরে বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির একটি মন্তব্য আমার খুব কানে লেগেছিল। সেইটা নিয়ে বিশ্লেষণ করে আমি যেটা উদ্ধার করতে পেরেছি, তাতে আমার মনে হয়েছে যে রাজনীতিতে মুখোশের একটা অবদান আমরা যেটা শুনে আসছিলাম সেইটা কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে বলে আমার মনে হয়। কি সেটা? আপনারা সবাই জানেন যে ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছে জনপ্রিয় অভিনেতা দেব এবং আরেকজন জনপ্রিয় অভিনেতা হিরণ চ্যাটার্জি। দুজনেই বাংলা ছবির এক একজন এক অ্যাঙ্গেলে পারদর্শী। দেব গত 2 বছরের দুটো টেনিওরের 10 বছর ধরে ওখানকার সাংসদ এমপি। আর আমাদের হিরণ চ্যাটার্জি তিনি সিটিং এমএলএ। এবার প্রশ্ন হচ্ছে যে রাজনীতির মুখোশ কথাটা যে আসলো, কেন আসলো? ভোট শেষ হওয়ার পরে দুটো প্রার্থীকেই, বিজেপি এবং টিএমসি দুটো প্রার্থীকেই সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে কেমন ভোট হলো, কি বুঝছেন। আমি দেবের কথায় পরে আসছি, তার আগে হিরণ চ্যাটার্জির কথাটা বলি। হিরণ চ্যাটার্জি যে কথাটা বলেছিল এবং যেটা কানে লেগেছে, সেই কথাটা হয়তো আপনারাও শুনে থাকবেন, কিন্তু আমি কথাটার উপরে অ্যানালিসিস করেছি। তিনি বলেছেন, আমি রাজনৈতিক এবং প্রশাসনিক চক্রান্তের শিকার হয়েছি। এবার একটা প্রার্থী বলছে যে তিনি রাজনৈতিক এবং প্রশাসনিক চক্রান্তের শিকার। প্রশাসনিক চক্রান্তের শিকার বিরোধীরা হতেই পারে, সেটা নিয়ে কোনো কথা থাকার কথা না, কথা চলতেই পারে এবং এটা হয়ও। কিন্তু রাজনৈতিক চক্রান্তের শিকার কথাটা কিন্তু কানে বাজার মতো। এটা নিয়ে আমি যখন অ্যানালিসিস করতে থাকলাম, এটাকে নিয়ে যখন আমি অ্যানালিসিস করলাম, তখন আমি দেখলাম যে কথাটা একটা অন্তর্নিহিত মানে আছে। কি সেই মানে? দেখুন, আপনারা খেয়াল করে দেখবেন, হিরণের ঘাটাল কেন্দ্রে কোনো হেভিওয়েট বিজেপি নেতা নেত্রীদেরকে প্রচারে দেখা যায়নি। শুভেন্দু অধিকারী মাত্র একদিন গিয়েছিলেন, তাও ওই সামান্য 400-500 জনসংখ্যা নিয়ে একটা ছোট, নাকি ওনাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, সেই জন্য তিনি সেই ইস্যুটা দেখিয়ে ওই 400-500 কর্মী নিয়ে একটা সভা করে বেরিয়ে এসছে। প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গে, কিন্তু ওনার ওখানে যায়নি। দিলীপ ঘোষ যায়নি, সুকান্ত মজুমদার মনে হয় যায়নি, আমার জানা নেই, তবে মনে হয় উনিও যায়নি। বা যারা এই প্রচার ম্যানেজমেন্টে আছে বিজেপির, তাদের সেরকম কোনো হেভিওয়েট নেতাকে দেখা যায়নি। এবার দেখুন, এই যে রাজনৈতিক চক্রান্ত কথাটা উনি বলেছেন, সেই কথাটা যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে দেখবেন যে বিগত দুটো পার্লামেন্ট ইলেকশন আর একটি বিধানসভা ইলেকশন, যেটা 2021-এ হয়েছে। 2014 সালে দেব প্রার্থী ছিল, 2019-এও দেব প্রার্থী বিজয়ী হয়েছিলেন। এই কেশপুর থেকে টিএমসি একটা বড় মার্জিন নিয়ে নেয়। আমার প্রশ্ন হচ্ছে যে বাকি যে 6টা বিধানসভা থেকে যাচ্ছে, সেখানে কিন্তু বিজেপি সমানে সমানে টক্কর দিচ্ছে, কিন্তু কেশপুরে এসে মার্জিনটা খেই হারিয়ে ফেলছে। কেশপুরে কি হচ্ছে?
2014 সালে দেব এখান থেকে মার্জিন পেল 1,17,000 ভোটের মার্জিন। 2019-এ 92,000 মার্জিন। ওয়ারাস যদি আমরা দেখি 2021-এর বিধানসভা, টিএমসি সেখানে মার্জিন পেয়েছিল মাত্র 20,273 ভোটের। 92, 1,17,000, 14 সালে 1,17,000, 19-এ 92,000। আর সেটাই হয়ে গেল বিধানসভা ইলেকশানে 20,273। কে জিতবে কে হারবে আমি সে প্রশ্নে যাচ্ছি না, হিরণ জিতেও যেতে পারে, কিন্তু জেতার সম্ভাবনাটা নিয়ে যে জায়গাটা প্রশ্ন তৈরি হচ্ছে যে কেশপুরকে আমল না দেওয়া। বিজেপির সংগঠন বা সাংগঠনিক যারা নির্বাচন পরিচালনা করছেন তাদের কি এই বিষয়টা জানা ছিল না যে কেশপুরটাকে আমাদের নজরে দেওয়া উচিত? আজকে দেখুন 189টা, আমার যতটুকু জানা আছে 189টা বুথে বিজেপি এজেন্ট বসাতে পারেনি কেশপুরে। যখন হিরণ এই খবরটা জেনে নামলেন, এজেন্ট বসাতে শুরু করলেন এবং 20-25টা মতো বুথে এজেন্ট বসিয়ে দিলেন, তখন বেলা গড়িয়ে প্রায় 10:30, 11টা হয়ে গেছিলো। ভোট তখন প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টার মতো ভোট হয়ে গেছে। এই খবরটা যখন প্রচারে চলে এলো যে হিরণ বুথে বুথে বিজেপির এজেন্ট বসাতে শুরু করে দিয়েছে, তখন টিএমসি কি করলো, মহিলাদেরকে তার গাড়ির সামনে শুইয়ে দিল এবং পথ অবরুদ্ধ করে দিল। কেশপুর থেকে তাকে নড়তে দিল না। সেন্ট্রাল ফোর্স ছিল, কিচ্ছু করেনি। স্টেট আর্ম ফোর্স ছিল, কিচ্ছু করেনি। ডিএমকে ফোন করেছে, কোনো কাজ হয়নি। এই জায়গাগুলিতে কোশ্চেন। আজকে যখন কেশপুর থেকে এত মার্জিনে টিএমসি এগিয়ে যাচ্ছে, তাহলে আমি বিজেপি করি, আমি যদি বিজেপির একজন পদমর্যাদার বা দলের একটা পদমর্যাদা হোল্ড করি, তাহলে কি আমার সেই জায়গাটা দেখার উচিত না যে ওই জায়গাটার থেকে কিভাবে মার্জিনটাকে কমিয়ে নিয়ে আসা যায়, কী স্ট্র্যাটেজি করা উচিত, কী স্ট্র্যাটেজিতে আমরা এগিয়ে যেতে পারি? কিন্তু হয়নি, করতে পারেনি। এবার আসি দেবের কথায়। দেব কি বলল? দেব সকাল সকাল একটা স্টেটমেন্ট দিয়ে দিল, যেটা একদম ভোট শেষ হওয়া পর্যন্ত চলতে থাকলো। কোথায়? নিউজ মিডিয়াগুলিতে, ফ্রন্টলাইন মিডিয়া, টেলিভিশন মিডিয়া, সমস্তটাতে চলতে থাকলো। কি চলতে থাকলো? যে তিনি বললেন যে আমি সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করি, আমার কাছে সবাই সমান, আমার মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই কথাটা বলার পরে এই কথাটা কিন্তু সারাক্ষণ মিডিয়াতে চলতে থাকলো, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত। এখন আমার কাছে প্রশ্ন যে মুখোশটা কীরকম দেবের সেটা দেখুন। দেব বলছে আমি সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করি, আমার কাছে কোনো ভেদাভেদ নেই। কিন্তু আমরা ভোটের শুরু থেকেই কেশপুর এলাকায় কী দেখতে পেলাম প্রচুর নিরীহ গ্রামবাসী সংবাদ মাধ্যমের কাছে এসে বলছে তারা ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে যেতে পারছে না, টিএমসির হারমাদ বাহিনী, মানে ওদের কথা অনুযায়ী হারমাদ বাহিনী তাদেরকে আটকে দিচ্ছে। তাহলে তুমি দেব যদি সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী হয়ে থাকো, আমার এখানে একটা প্রশ্ন, তাহলে কেন তুমি তোমার নেতা নেত্রীদেরকে ফোন করে অন্তত বলতে পারতে যে ওদেরকে অবাধ নির্বাচন করার সুযোগ দাও, সবাই যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করো? তুমি তো 10 বছর ধরে ওখানে সাংসদ হয়ে আছো, তোমার কি এটা ডিউটির মধ্যে পড়ে না? তুমি কি সমাজসেবা করতে নামোনি? পলিটিক্সটা সমাজসেবা, যদিও আজকাল কেউ সেটা করে না। কিন্তু আমার কাছে প্রশ্ন, আমি একটা সাধারণ নাগরিক, আমার কাছে প্রশ্ন যে তুমি কেন সেটা করলে না? তোমার দ্বিচারিতা এই জায়গাটায় প্রমাণিত হয়ে যাচ্ছে।
তুমি সোশ্যাল মিডিয়াতে বলছো এক কথা, আর তার আড়ালে রাজনীতির মুখোশ পরে তুমি খেলা খেলছো। খেলা তুমি 2014তেও খেলেছো, 1,17,000 ভোটে লিড পাওয়া, আর 2019এও খেলেছো 92,000 ভোটে লিড পাওয়া। তারপরে যখন বিজেপি, তখন তো বিজেপি ছিল না, আজকে বিজেপি যখন 2021 সালে স্ট্রং হয়ে গেল, লিড কোথায় চলে আসলো? 20,273 ভোট, মাত্র 20,273 ভোট। আজকে যদি এই জায়গাটায় কেশপুর যদি এই 20,273 বা 25,000-এর মধ্যে লিডে থাকে, তাহলে কে বলতে পারে না বিজেপি এই সিটটা পেয়ে যাবে না? আমি কোনো কথা বলছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তুমি যে জল মিশিয়েছো দেব, সেই দিকটা তাকাও। তুমি সৌহার্দ্যপূর্ণ রাজনীতির কথা বলছো, আর এদিকে তুমি জল মেশাচ্ছ ভোটে। তোমার ওখানে কত পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায়? 27%। পরিসংখ্যান তাই বলছে, 27% সংখ্যালঘু সম্প্রদায়। বাকি যে 73% থাকছে তারা তো সংখ্যালঘু সম্প্রদায় নয়। তাহলে কি করে 1,17,000 92,000 ভোটে লিড হয়? জল তুমি মিশিয়েছ, স্বীকার করছো না। রাজনীতির মুখোশটা এই জায়গাটাতেই। আর হিরণ হেরে গেল এই কারণেই, নিজের কাছে নিজে হেরে গেল যে ও রাজনীতিটাকে সহজ সরলভাবে নিয়েছিল। কিন্তু সহজ সরল ভাবটা নয়, দিল্লি থেকে কি ইনস্ট্রাকশন এসছে, কিভাবে পুলিশকে নিয়ন্ত্রণ করা হয়েছে, আদৌ নাও আসতে পারে দিল্লি থেকে। আমার ধারণা হয়তো এটাও হতে পারে যে এরকম কোনো ইনস্ট্রাকশন এসে থাকতে পারে যে ঠিক আছে, ও তো হিরণ তো এমএলএ আছেই, এমএলএই থাকুক, পরবর্তীকালে দেব যদি জিতে যায় ও চাপে পড়ে বিজেপিতে চলে আসতেও পারে। রাজনীতিতে সব সম্ভব, এটা আমার একটা অনুমান। নাও হতে পারে, না হলেই ভালো। দল বিরোধী আইন প্রয়োগ করতে হবে না কারো এগেনস্টেই। তবে এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। আর যার ফলেই সেই জন্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে বলেছিল 1 লক্ষর বেশি লিড আমার চাই। কিভাবে লিড হয়? 1 লক্ষ ভোটের লিড হয় কি করে? সব লোক টিএমসিকে ভোট দেয়? সম্ভব? কোনো দিন সম্ভব? ভাবুন আপনারা, ভাবতে আপনাদেরকে হবে। আর ভাবার জন্যই আমি বিষয়গুলি তুলে ধরি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।